হ্যালো এভরিওয়ান, সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি নবম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়টা আলোচনা করব। দেখো, এখানে তোমাদের প্রথম অধ্যায় কি আছে? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ভারতের ইতিহাস সম্বন্ধে এর আগে আমরা জেনেছি। এখন আমরা বাইরের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে কেন বিপ্লব ঘটেছিল, কেন এত সংকট দেখা দিয়েছিল, সেইটা আজকে আমরা জানবো। ভারতের ইতিহাসে বিপ্লব কেন ঘটেছিল আমরা সবাই জানি, এবং তাদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য লড়াই হয়েছিল এবং দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য বিপ্লব ঘটেছিল, যুদ্ধ হয়েছিল। কিন্তু বাইরের দেশগুলোতে যেমন ইংল্যান্ডে, ফ্রান্সে কেন বিপ্লব ঘটেছিল, কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য একটা সাংঘাতিক ব্যাপার ঘটেছিল, একটা বিপ্লব সৃষ্টি হয়েছিল, এটা কেন হয়েছিল সেটা আজকে আমরা জানবো। প্রথমত আমাদের কয়েকটা পয়েন্টস এখানে মনে রাখতে হবে। পঞ্চদশ এবং ষোড়শ শতকে ইংল্যান্ডে এবং ফ্রান্সে কিন্তু চূড়ান্ত রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। তখন রাজারাই কিন্তু শাসন চালাতো এবং তাদের কথাই শেষ কথা ছিল। কিন্তু এই ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার জন্যই একটা বিপ্লব ঘটেছিল। ইংল্যান্ডে টিউটর, স্টুয়ার্ট এবং ফ্রান্সে বুর্ব রাজবংশের অধীনে জাতীয় রাষ্ট্র গঠিত হয়। এই ফ্রান্সে কিন্তু এই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়। এই লাইনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ছিল প্রকৃত অর্থে একটি রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতি জাদুকর। তাহলে ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলা হয়, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু খুব আসে। দেখো, কারণ এখানে কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। ফরাসি সমাজ কাঠামোর গরিষ্ঠ অংশ তৃতীয় সম্প্রদায় ছিল সব থেকে বেশি অবহেলিত ও শোষিত। ফ্রান্সের সমাজ কাঠামো কিন্তু বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিল, সে বিষয় পরে আলোচনা করছি। দেখো, দৈব রাজতন্ত্রের ধারণা প্রচার করে রাজারা স্বৈরাচারী হয়ে ওঠেন। স্বৈরাচার, ত্রুটিপূর্ণ অর্থনীতি, সামাজিক ক্ষমতার বৈষম্য, সম্পদ বন্টনে অসাম্য প্রভৃতির বিরুদ্ধে দার্শনিকরা সরব হন। অভিজাতরাও রাজার বিরোধিতা শুরু করেন। স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটে। ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করে। তাহলে রাজনৈতিক কারাগার আর ভ্রান্ত অর্থনৈতিক জাদুকর হিসাবে ফ্রান্সের কি ভূমিকা ছিল, বা ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হতো, তাহলে এখান থেকে তোমরা মার্ক করে নেবে। অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল রাজতান্ত্রিক এবং ফ্রান্সে তখন সম্রাট হিসাবে বিভিন্ন ত্রয়োদশ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই এইভাবে ভাগ করা হয়েছিল। তাহলে প্রথমে ছিল হচ্ছে রাজা চতুর্দশ লুই। তিনি রাজতন্ত্রকে একটি রাজনৈতিক কারাগারে রূপান্তরিত করেন। শাসন, আইন, বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে রাজাই নিয়ন্ত্রণ করতেন। এখানে রাজার কথাই কিন্তু শেষ কথা ছিল। তিনি শাসন, আইন, বিচার ব্যবস্থা সবকিছু নিয়ন্ত্রণে রাখতেন। ফলে ফরাসি রাজতন্ত্র হয়ে ওঠে চরম স্বৈরতান্ত্রিক। পরবর্তী দুই রাজা পঞ্চদশ ও ষোড়শ লুই এই স্বৈরতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখেন। রাজা ত্রয়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল রিশলুর হাত ধরে ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে। রাজা চতুর্দশ লুইয়ের আমল থেকে ষোড়শ লুইয়ের আমল পর্যন্ত সময়কালে স্বৈরাচারী রাজতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে এবং ফ্রান্সের রাজারা নিজেদের ইচ্ছা মতো শাসনকাজ চালাতে থাকে এবং স্বৈরাচারী রাজা চতুর্দশ লুই বলেন, আমিই রাষ্ট্র। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। তিনি শাসন পরিকাঠামোকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিলেন, তিনি বলতেন, মানে রাজা চতুর্দশ লুই বলতেন যে আমি রাষ্ট্র। রাজার নিয়ন্ত্রণাধীন শাসন প্রজাদের প্রতি কোনো রকম কর্তব্য পালন করেনি। রাজকর্মচারীদের সীমাহীন অনাচার, দুর্নীতি ও স্বজন পোষণের ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। তাহলে তিনিই বলতেন যে ভগবান তার উপর সমস্ত দায়িত্ব দিয়েছে, তিনি সবকিছু দেখাশোনা করবেন এবং তখন সাধারণ মানুষ তার এই কথা নির্বিচারে বিনা প্রতিবাদে মেনে নিত। তখন এই যে রাজকর্মচারীদের সীমাহীন অনাচার, দুর্নীতি আর স্বজন পোষণের ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায়। ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইন্টেন্ডেন্ট নামে কর্মচারীগণ। তখন এই ইন্টেন্ডেন্ট নামে কর্মচারীগণ ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের উপর অত্যাচার চালায় এবং তাদের অর্থ আদায়কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে প্রজা সাধারণ তাদেরকে অর্থলোলুপ নেকড়ে উপাধি দেয়। তারা এমন অত্যাচার চালায় প্রজাদের উপর, তখন এই প্রজা সাধারণ তাদেরকে ক্ষুব্ধ হয়ে অর্থলোলুপ নেকড়ে উপাধি দেন। ফ্রান্সের আইনবিধি ছিল জটিল এবং ত্রুটিপূর্ণ। ফ্রান্সে প্রায় কত রকমের আইন চালু ছিল? 400 রকমের আইন চালু ছিল। রাজা ছিলেন লোক্স রেক্স বা সাক্ষাৎ আইন। পঞ্চদশ লুই ঘোষণা করে বলেন, প্রজাদের শাসন করার প্রয়োজনীয় আইনগুলি স্বাধীনভাবে প্রণয়নের ক্ষমতা রয়েছে একমাত্র রাজার এবং অনেক সময় রাজার আদেশ ও অনুশাসন আইন হিসাবে গণ্য হতো।
দাম্ভিক রাজা ষোড়শ লুই নিজের ইচ্ছাকে আইন বলে ঘোষণা করেন। তাহলে তখনকার যে রাজা, মানে রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, তারা নিজেদের ইচ্ছেকেই আইন বলে ঘোষণা করেন। তাহলে তাদের নিজেদের ইচ্ছা মতো যে আইন তারা তৈরি করবে সেটাকেই মেনে নিতে হবে। ফ্রান্সের বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা। বিচারকদের বেশিরভাগই ছিল অসৎ এবং দুর্নীতিগ্রস্ত, এবং অনেক সময় অভিজাতরা বিচারকদের পদ অর্থের বিনিময়ে সরকারের কাছ থেকে কিনে নিতেন। এক কথায় ফরাসি বিচার ব্যবস্থা ছিল এক প্রহসন মাত্র। লেত্র দ্য ক্যাশে নামে গ্রেফতারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা হতো। তাহলে লেত্র দ্য ক্যাশে নামে একটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, এবং তার ফলে কি হতো, ফরাসি নাগরিকদের বিনা বিচারে কারারুদ্ধ করা হতো। আবার এর মাধ্যমেই যে কোনো অভিযুক্ত ব্যক্তিদের মুক্তি দেওয়া হতো। অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ। বুর্বো রাজবংশের নেতৃত্বে, আমি যেটা বললাম, ফ্রান্সে হচ্ছে বুর্বো রাজবংশরা রাজত্ব করতো। তাহলে বুর্বো রাজাদের নেতৃত্বে পরিচালিত ফরাসি সরকার অর্থনীতিকে দুর্বল করে ফেলে। বৈষম্যমূলক কর ব্যবস্থা, রাজপরিবারের বিলাসিতা, ভ্রান্ত যুদ্ধনীতি, প্রশাসনিক খরচ বৃদ্ধি রাজকোষকে একেবারে শূন্য করে ফেলে। বৈষম্যমূলক কর ব্যবস্থা দেখে পরবর্তী সময়ে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অব নেশনস গ্রন্থে তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেন। ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেন, এই প্রশ্নটা কিন্তু আসে শর্ট কোশ্চেন হিসাবে। তাহলে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অব নেশনস গ্রন্থে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেন। এরপর দেখো, অষ্টাদশ শতকের শেষ পর্বে ফ্রান্সের রাজতন্ত্র এক চরম অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়। এর তিনটি কারণ ছিল। তাহলে অষ্টাদশ শতকের শেষ পর্বে ফ্রান্সের রাজতন্ত্র এমন এক জায়গায় পৌঁছায় যে এক চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হয়। এর তিনটি কারণ ছিল। এক নম্বর দেখো, ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের আমলে শুরু হওয়া স্পেনের উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স যোগ দেয়। রাজা পঞ্চদশ লুইয়ের আমলে ফ্রান্স অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশ নেয়। পরে ষোড়শ লুইয়ের আমলে ইংল্যান্ডকে জব্দ করার লক্ষ্যে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এই চারটি যুদ্ধে ফ্রান্সের 400 কোটি লিভার অর্থ খরচ হয়। রাজা চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুইয়ের আমলে যে যুদ্ধগুলো হয়েছিল তাতে 400 কোটি লিভার অর্থ খরচ হয়। এর ফলে মুদ্রাস্ফীতি তৈরি হয় এবং এতে প্রশাসনিক খাতে খরচ বেড়ে যায় এবং জনকল্যাণমূলক কাজগুলিতে প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ করা হয়। স্বাস্থ্য জনসেবায় খরচের বহর বাড়ে। রাজসভায় বহু কর্মচারী মাত্র 3 মাস কাজ করে সারা বছর বেতন নিত। এইভাবে দিনের পর দিন খরচ বাড়তে থাকে। প্রশাসনিক খরচ বেড়ে যাওয়ায় আর্থিক সংকট দেখা দেয়। ফরাসি রাজাদের মধ্যে চতুর্দশ, পঞ্চদশ ও ষোড়শ লুইয়ের বিলাসিতা প্রবাদে পরিণত হয়েছিল। তাহলে রাজারা এমন বিলাসিতা করতো যে সেটা প্রবাদে পরিণত হয়েছিল। ভার্সাই রাজপ্রাসাদ হয়েছিল বিলাস ব্যসনের ইন্দ্রখনি। তাহলে ভার্সাই রাজপ্রাসাদ বিলাস ব্যসনের ইন্দ্রখনি ছিল। রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী মারি আতোয়ানেত অস্ট্রিয়া রাজকন্যার 500 জন নিজস্ব সহচরী ছিল। তাহলে রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী ছিল মারি আতোনায়েত, তার 500 জন নিজস্ব সহচরী ছিল। এবং অষ্টাদশ শতকের শেষের দিকে রাজা ষোড়শ লুইয়ের চরম অর্থনৈতিক সংকটে পড়েন। এরা নিজেদের জীবনযাপনে এত বিলাসিতা করেছে, এত অর্থ ব্যয় করেছে, যার ফলে একটা চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। তাদের আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল এবং অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে শস্যহানি ঘটে এবং জিনিসপত্রের দাম বেড়ে হয় আকাশছোঁয়া। ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার অন্ত ছিল না। তাহলে এইভাবে রাজারা নিজেদের জীবনযাপনে বিলাসিতায় এত খরচ করে, এত অর্থ ব্যয় করে, যার ফলে একটা বিপুল অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয় এবং এর ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দিন দিন বাড়তে থাকে, যার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যায় এবং আকাশছোঁয়া দাম হয় এবং যার ফলে সাধারণ মানুষ দুঃখ দুর্দশায় পড়ে। এর পরের পেজে দেখো, কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। ফরাসি রাজা চতুর্দশ লুই ইচ্ছামতো প্রজাদের উপর কর চাপানোর নিয়ম চালু করেন। রাজাদের হয়ে কর স্থাপন ও তা আদায়ের কাজ করত ফার্মিয়ের জেনারেল। ফরাসি সমাজের প্রথম 2 শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা ছিল সুবিধাভোগী। পেইসের চুক্তি অনুযায়ী যাজকরা তাদের ভূ সম্পত্তির জন্য প্রথামতো সরকারকে নিয়মিত কর দিত না, তারা কেবল ইচ্ছামতো দান ও দেশিম নামক কর দিত। তাহলে যাজকরা তাদের ইচ্ছামতো দান ও দেশিম নামক কর দিত, আর অভিজাতরা কর দিত যদিও তাদের করের অনেক ছাড় ছিল। আর ফরাসি সমাজে গরিষ্ঠ অংশ তৃতীয় শ্রেণী ছিল সুবিধাহীন। ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত ছিল। সেই প্রবাদটি কি? দ্য নোবেল ফাইট, দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড দ্য পিপল পে। অর্থাৎ অভিজাত শ্রেণী যুদ্ধ করে, যাজক শ্রেণী প্রার্থনা করে এবং সাধারণ মানুষ কর দান করে। এটা ছিল একটা প্রবাদ। এখানে কি কি কর দেখো চালু ছিল, কে কিভাবে কর দিত দেখো। অভিজাত আর উচ্চ বুর্জোয়া বাদে অন্যান্য ফরাসিবাসীদের কাছ থেকে আদায় করা হতো তেই নামে কর।
তাহলে অভিজাত আর উচ্চ বুর্জোয়া বাদে বাকি ফরাসি অধিবাসীদের কাছ থেকে তেই নামে কর আদায় করা হতো এবং এটা ঠিক করতেন রাজা। আর তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো কপিতাসীয় কর। আর স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর আয়কর ছিল ভ্যান্তিয়াম। এইগুলো তোমরা মনে রাখবে, এগুলো শূন্যস্থান পূরণ হিসাবে বা শর্ট কোশ্চেন হিসাবে এই প্রশ্নগুলো আসতে পারে। উচ্চ বুর্জোয়া শ্রেণী, যাজক শ্রেণী এবং অভিজাতদের অধিকাংশদের ছাড়াই অন্যান্যদের কাছ থেকে এই কর আদায় করা হতো। আর এই কর ছিল তেই করের দ্বিতীয় সংযোজন। লবণের উপর নির্ধারিত কর ছিল গ্যাবেল। মূলত দরিদ্র ফরাসিবাসীদের ওপরই এই করের বোঝা চেপেছিল। তবে দাতব্য প্রতিষ্ঠান এবং সেগুলিতে নিয়োজিত কর্মচারীদের এই কর দিতে হতো না। বেগাশ্রমের নাম ছিল করভি। তাহলে করভি কি? করভি হচ্ছে বেগাশ্রম। বেগাশ্রমের নাম ছিল করভি। অষ্টাদশ শতকে ফ্রান্সে নতুন রাস্তাঘাট তৈরি শুরু হয় আর বেগাশ্রমের গুরুত্ব বাড়ে। রাজপথ তৈরিতে বিনা পারিশ্রমিকে এই শ্রম দিতে হতো। ভোগ্যপণ্য, বিশেষত মদ ও তামাকজাত পণ্যের ওপর নেওয়া কর ছিল এইডস। তাহলে ভোগ্যপণ্য মানে মদ ও তামাকজাত পণ্যের উপর দেওয়া কর ছিল এইডস। চার্চকে দিতে হতো ডিম বা টাইথ নামে কর। আর উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ হিসাবে এই কর দিতে হতো। জীবজন্তু ও মাছ শিকার করার অধিকার দ্রোয়া দ্য কবলিয়ে এ দ্য শাস। পথ, সেতু, খেয়াঘাটের উপর নির্ধারিত কর ছিল পেঁয়াজ। সামন্তপ্রভুর কলে গম, জব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ বানালিতে দিতে হতো। ম্যানরের ভূমি চাষের জন্য কৃষকরা সামন্তপ্রভুকে কয়েকটি কর দিত। আর সাধারণ মুদ্রায় দেয়া বাৎসরিক খাজনা, সস, উৎপাদিত ফসলের দেয়া কর সপার এবং মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকরা সামন্তপ্রভুকে লদ এ ভথ নামে কর দিতে বাধ্য ছিল। এগুলো তোমরা ভালোভাবে পড়বে। এই করগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আসে। কিসের জন্য কি কি কর দেয়া হতো আমি তোমাদেরকে বলে দিলাম। এক একটা জিনিসের ওপর এক এক রকম কর দেয়া হতো এবং সেটা এক একটা নামকরণ করা হয়েছিল। এরপর দেখো ফরাসি বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো কেমন ছিল। দেখো অষ্টাদশ শতকে ফরাসি সমাজ 3টি স্তর বা সম্প্রদায়তে বিভক্ত ছিল। ফরাসি সমাজের প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকরা ছিল প্রবল প্রতাপশালী। তারা বিশেষ কিছু রাজনৈতিক বিচার বিভাগীয় সুবিধা পেত। যাজকরা ছিল আইনের ঊর্ধ্বে। এরা শহর ও গ্রামের স্থাবর সম্পত্তির মালিকানা ভোগ করত। সুবিশাল সম্পত্তি ভোগ করলেও কন্ট্রাক্ট অফ পেসি নামে এক চুক্তি অনুসারে তারা কেবল ফরাসি রাজাকে এক স্বেচ্ছাকর দিত। প্রায় 1,20,000 ফরাসিবাসী যাজক সম্প্রদায়ভুক্ত ছিল। যাজকদের আবার উচ্চতর নিম্নতর দুটি ভাগ ছিল। উচ্চ যাজকরা ছিল বিলাসিতা এবং আমোদ প্রমোদে দিন কাটাতেন, আর নিম্নতর যাজকরা জীবনযাপন করতেন খুব সাদামাটা। তাহলে অষ্টাদশ শতকে ফরাসি সমাজ 3টি স্তরে বিভক্ত ছিল। আর প্রথম সম্প্রদায়ভুক্ত যাজকরা ছিল সবথেকে বেশি প্রভাবশালী বা প্রতাপশালী এবং তারা রাজনৈতিক ও বিচার বিভাগের সুযোগ সুবিধা বেশি পেত। আবার যাজকদের দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা উচ্চতর আর একটা নিম্নতর। উচ্চ যাজকরা বিলাসিতা এবং আমোদ প্রমোদে দিন কাটাতো আর নিম্ন যাজকরা সাধারণভাবে জীবনযাপন করত। এখানে দেখো এই পিরামিডটা তোমরা ভালোভাবে খেয়াল করো। এখানে ফরাসি আমলের সমাজ ব্যবস্থাকে একটা পিরামিডের আকারে একটা চিত্র সহ বোঝানো হয়েছে। এই সমাজ কাঠামোর এই যে রেখা চিত্রটা দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কটা স্টেট ছিল এবং কোন স্টেটে কোন কোন শ্রেণী থাকতো। তো এখানে একটা চিত্ররেখার মাধ্যমে বোঝানো হয়েছে। 3টে স্টেটে ভাগ করা হয়েছিল, প্রথম স্টেট, দ্বিতীয় স্টেট, তৃতীয় স্টেট। প্রথম স্টেটে কারা ছিল? উচ্চতর যাজক, নিম্নতর যাজক। উচ্চতর যাজকদের মধ্যে ছিল আর্চ বিশপ, বিশপ আবে, মঠাধ্যক্ষ, ক্যানন। আর নিম্নতর যাজকদের মধ্যে ছিল গ্রামীণ, পাদ্রী, স্থানীয় যাজক। তাহলে উচ্চতর আর নিম্নতর যাজকদের মধ্যে কারা ছিল আমরা জানলাম। এরপর দেখো দ্বিতীয় স্টেট হচ্ছে জন্মসূত্রে বা অধিসারী অভিজাত আর কর্মসূত্রে বা পোশাকি অভিজাত। দ্বিতীয় স্টেটে জন্মসূত্রে যারা অভিজাত তাদের মধ্যে ছিল রাজার মন্ত্রী, সভাসদ, সেনাপতি, প্রাদেশিক শাসনকর্তা, রাজদূত। এরা হচ্ছে জন্মসূত্রে অভিজাত। এদের মধ্যে কোন কোন শ্রেণী পড়তো? এই রাজার মন্ত্রী, সভাসদ, সেনাপতি, প্রাদেশিক শাসনকর্তা, রাজদূত। আর কর্মসূত্রে বা পোশাকি অভিজাত মানে কাজের সূত্রে যে স্টেটে ভাগ করা হয়েছিল তাদের মধ্যে পড়তে হচ্ছে প্রশাসন, আইন ও বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মচারীগণ। তৃতীয় স্টেটকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, বুর্জোয়া, কৃষক আর শ্রমিক। বুর্জোয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, নিম্ন বুর্জোয়া। উচ্চ বুর্জোয়াদের মধ্যে পড়তো জাহাজ এবং ব্যাংকের মালিক। মধ্য বুর্জোয়াদের মধ্যে ছিল আইনজীবী, শিল্পী, চিকিৎসক আর শিক্ষক। আর নিম্ন বুর্জোয়াদের মধ্যে ছিল দোকানদার, কারিগর। এরপর কৃষকদের মধ্যে দেখো কতগুলো ভাগ ছিল, স্বাধীন কৃষক, খাজনা চাষি, ভাগ চাষি, প্রান্তিক স্বাধীন কৃষক আর ভূমিদাস।
আর শ্রমিকদের মধ্যে কারা ছিল? রোজমজুর, মালি, কমিশন এজেন্ট, ভিস্তিওয়ালা, পরিচারক, পাচক। ফ্রান্সের শ্রমজীবী মানুষই ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত এবং বেশিরভাগই এরা শহরে বাস করত। খেটে খাওয়া শ্রমিকরা শাহ, কুলত, ব্রা, নু সহ নানান নামে এরা পরিচিত ছিল। এখানে দেখো শ্রমিক শাহ, কুলত, ব্রা, নু এইসব নামে পরিচিত ছিল। দেখো অষ্টাদশ শতকে মোট জনসংখ্যা 97 ভাগেরও বেশি ফরাসিকে নিয়ে গড়ে উঠেছিল তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায়ের মধ্যেই ছিল উচ্চ, মধ্য, নিম্ন বুর্জোয়া, কৃষক, শ্রমিক প্রভৃতি। ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত 2.5 কোটির মধ্যে 2,40,00,000 ফরাসিবাসী ছিল তৃতীয় শ্রেণীভুক্ত। তাহলে তৃতীয় শ্রেণীভুক্ত বা থার্ড স্টেটের লোকেরাই কিন্তু বেশি ছিল। দ্রব্যমূল্য কমা বা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এদের আয় কমতো বা বাড়তো এবং বুর্জোয়াদের প্রচুর অর্থের মালিক হলেও সমাজে তেমন মর্যাদা পেতেন না। তাহলে তৃতীয় স্টেটের মধ্যে বুর্জোয়ার সম্প্রদায়ে পড়লেও এরা প্রচুর অর্থের মালিক হলেও সমাজে তেমন মর্যাদা এদের ছিল না। অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল আসলে কৃষি নির্ভর দেশ এবং ফ্রান্সের মোট জনসংখ্যার 80%-ভাগেরও বেশি ছিল কৃষক শ্রেণী এবং এই কৃষকদের মধ্যে 5% ছিল ভূমিদাস। ফ্রান্সের কৃষক সমাজের মধ্যে বেশ কয়েকটি ভাগ ছিল, যেমন স্বাধীন কৃষক, বর্গা বা ভাগচাষী, প্রান্তিক, স্বাধীন কৃষক, ভূমিদাস বা সার্ফ, যেটা এই থার্ড স্টেটের মধ্যে পড়ছে। কৃষক সম্প্রদায়ের যে ভাগগুলো এখানে আলোচনা করলাম আমি একটু আগে, এখানে সেই ভাগগুলোই বলা হয়েছে। এবং ফ্রান্সের শ্রমজীবী মানুষই ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। তাহলে তৃতীয় সম্প্রদায়ের মানুষরা বেশি ছিল এবং এদের মধ্যে ফ্রান্সের শ্রমজীবী মানুষই ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। রোজমজুর, মালি, কমিশন এজেন্ট, ভিস্তিওয়ালা, পরিচালক, পাচক, কোচওয়ান এই শ্রেণীগুলো হচ্ছে শ্রমজীবী শ্রেণীর মধ্যে পড়তো এবং ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করতে হতো আর পরিশ্রম অনুযায়ী এরা বেতন পেতেন না। শ্রমিকরা দিনে যা আয় করতো 75% রুটি কিনতে চলে যেত। এর ফলে শ্রমিকরা তারা যা রোজগার করতো তাদের বেশিরভাগই পেটের খিদে মেটাতে খরচ হয়ে যেত, রুটি কিনতে চলে যেত। তাই জন্য তাদের যে খাদ্য, বাসস্থান, পোশাকের প্রয়োজন মেটানোর ক্ষমতা ছিল না এবং বেশিরভাগ পরিবার ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতো। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, শাহ কুলত। শাহ কুলত কি? কুলত বলতে বোঝায় ব্রিচেস বা লম্বা মোজা পরে না। এই মোজা পরার ক্ষমতা ফ্রান্সের শহরগুলির দরিদ্র বাসিন্দাদের ছিল না। তাহলে শাহ কুলত কাদের বলা হতো? শহরে খেটে খাওয়া সাধারণ মানুষদের শাহ কুলত বলা হতো। এটা তোমরা মার্ক করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। তাহলে এই পর্যন্ত আজকে আমি আলোচনা করলাম, এরপরে আমি বাকি অংশটা আলোচনা করে দেবো। আমার পড়ানো তোমাদের ভালো লাগলে একটা লাইক করবে আর ভিডিওটা একই ক্লাসের বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে নেবে। এই অধ্যায়টা আলোচনা করার পর আমি এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নোত্তরগুলো আলোচনা করে দেবো। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানে শেষ করছি, পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।